কি হচ্ছে কি হবে? গত ৩ দিনে মনে হচ্ছে এই প্রশ্নটা আবার নতুন করে তীব্র হয়েছে। রাজনীতিবিদ, আলেম, সাধারণ মানুষ, বিশিষ্টজন সবাই আসলে জানার চেষ্টা করছেন পরিস্থিতি কি খুব খারাপের দিকে যাচ্ছে? কোথাও কোনো গোলমাল হচ্ছে? যেটা আমরা দেখতে পাচ্ছি যে বুধবার সকাল থেকেই পরিস্থিতিটা একটা নাটকীয় পরিবর্তন হয়। পরিবর্তন বলতে এমনিতেও এটা যেটা আমরা বলতে পারি যে গত ৬ মাস থেকেই পুলিশ বা প্রশাসন এরা যে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছে এটা বলা যায় না, বা পুলিশকে আমরা পুরো মাত্রায় এখনো সক্রিয় দেখি না, যে কারণে অনেক সময় সরকার আসলে যেটা করতে চায় সেটা হয়তো করতেও পারে না। তবুও আমরা যখন দেখছি যে পরিস্থিতি ক্রমশ সরকারের নিয়ন্ত্রণে চলে আসছিল, এরই মধ্যে বুধবার একটি ঘটনা ঘটে। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছাত্রদের উদ্দেশ্যে ফেসবুক লাইভে একটা বক্তব্য দিবেন। তো তার বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন, রক্ত ঝরিয়েছেন এবং তার বাহিনী যাদেরকে গুলি করে হত্যা করেছে তাদের স্বজন সবার মধ্যে এ নিয়ে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, এবং এটা খুব অস্বাভাবিকও না, এটা খুবই স্বাভাবিক ঘটনা। এবং আমরা দেখতে পাই যে এরই মধ্যে জনপ্রিয় কিছু ব্যক্তি বা বিভিন্ন পক্ষ থেকে আহ্বান জানানো হয় যে শেখ হাসিনা যদি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন তাহলে আমরা ৩২ নম্বর বাড়িতে হামলা করব। এবং সারাদিন এটা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চলে, এবং আমরা সন্ধ্যাবেলা দেখি যে অনেক মিছিল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যেতে থাকে, এবং এক পর্যায়ে জনতা, বিক্ষুব্ধ জনতা তারা ওই বাড়ির গেট ভেঙে ফেলে এবং পুরো বাড়িটা অনেকটা ঘুরিয়ে দেয়। কিন্তু ঘটনাটা সেখানেই শেষ হয় না। এটা এক পর্যায়ে প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়ে। আমরা যেটা দেখেছি যে সুধা সদনে আগুন দেওয়া হয় এবং সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়। এখন এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা একটা ব্যাপার। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ নিতে দেখিনি। সর্বশেষ যেটা খবর আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি বিবৃতি দিয়েছেন, এবং তিনি শেখ হাসিনা, তার আত্মীয় স্বজন এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। এর আগে গেল রাতেও সরকার খুব কড়া একটা বিবৃতি দিয়েছে। তবে এটা সত্য যে বিবৃতিতে যেভাবে বলা হচ্ছে, মাঠে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এসব কার্যক্রম প্রতিরোধে তেমন কোনো ভূমিকা রাখছে না। আগেই বলেছি যে একটা বিক্ষুব্ধ পরিস্থিতি তো আছেই, এবং আমরা দেখছি যে জুলাই এবং আগস্টে যে বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞের বিচারটা ওইভাবে এখনো শুরু হয় নাই। মানে খুবই গুরুত্বপূর্ণ আসামিরা পালিয়ে গেছেন, তাদেরকে আসলে কাঠগড়ায় তোলাও সম্ভব হয়নি। এ পুরো পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তো আছেই, সেটা সত্য, কিন্তু এই ক্ষোভের এই যে ভাঙচুর, যেভাবে আগুনের মাধ্যমে এটা এক ধরনের সুরাহা দেখতে পাচ্ছি, এটা আসলে সুরাহার কোনো জায়গা নয়, বরং এতে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রচারণা, বাংলাদেশ বিরোধী যে প্রচারণা চালানো হচ্ছে এটাই সুবিধা করে দিতে পারে। আমরা দেখছি ভারত এবং বাংলাদেশের পলাতক সরকারের একটি অংশ এরা প্রচারণা চালাতে চায় যে ৫ই আগস্ট বাংলাদেশে ইসলামিস্টদের এক ধরনের অভ্যুত্থান হয়েছে, এবং এইসব ঘটনায় ওই প্রচারণাকে প্রতিষ্ঠা দেওয়ার কোনো আঞ্জাম কিনা, কোনো ব্যবস্থা কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু ষড়যন্ত্র তত্ত্ব যাই হোক বা যেটাই হোক, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু বুলডোজার, কিছু মানুষ এবং কিছু উন্মত্ত জনতার আক্রমণ, হামলা পুরো পরিস্থিতিটা জটিল করে ফেলছে, এবং যেটা দেখা যাচ্ছে যে দ্রুত যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে প্রশ্ন আরো বাড়তে থাকবে, সংশয় আরো বাড়তে থাকবে। এখন যেটা ঘটনা, আমরা আলোচনার দ্বিতীয় পয়েন্টে যাব। এই পুরো পরিস্থিতিতে উপদেষ্টা মাহফুজ আলম, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এবং যাকে অনেকে যে সরকার বিরোধী যে আন্দোলন হয়েছিল হাসিনার বিরুদ্ধে, এতে কৌশল প্রণয়নে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মনে করা হয়। যদিও এটা নিয়ে নানা আলোচনা আছে, বিতর্ক আছে, সেটা থাকবেই। বাংলাদেশের মতো দেশে বিতর্ক ছাড়া কোনো কিছু হওয়া খুব কঠিন। তো মাহফুজ আলম পুরো ঘটনায় দুটো বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তো আমি যেটা দেখেছি যে আসলে তিনি বারবারই এক ধরনের এই ভাঙচুরের বিরুদ্ধে তার একটা অবস্থান ব্যক্ত করেছেন। সর্বশেষ আজকে যিনি যে আহ্বানটা জানিয়েছেন সেখানকার একটি অংশ আমি পড়ে শোনাতে চাই। তিনি যেটা বলেছেন যে শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই। আমি জানি এই উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের, কিন্তু আপনারা গালি দিলেও বলবো থামুন। এর আগের দিনে তিনি একটা পোস্ট করেছেন, সেখানেও তিনি বলেছেন যে এখন একটা ঘরার সময়, ভাঙ্গার সময় নয়, এবং তিনি যেটা বলেছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদেরকে ঘরার দিকে নজর দিতে হবে, ভাঙ্গার দিকে নজর দেওয়া চলবে না। তো এই পুরো পরিস্থিতিতে আমরা যেটা দেখেছি যে ছাত্র নেতাদের কেউ কেউ আসলে যে ধরনের বক্তব্য দিয়েছেন তা
জনতাকে এক ধরনের উস্কানি দেয়। কিন্তু এখানে যেটা আমরা দেখলাম, মাহফুজ আলম দুটো ক্ষেত্রেই তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন, এবং যেটা আসলে একটা সংক্ষুব্ধ সময়ের পর এবং যখন বাংলাদেশের সব ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে, সেরকম একটা সময়ে আমাদেরকে তো আসলে ঘোরার দিকেই জোর দিতে হবে। আমি মাহফুজ আলমের এই অবস্থানকে সাধুবাদ জানাই, এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেককেই বাংলাদেশ রাষ্ট্রের যে ক্ষত বা যে ভাঙচুর হয়েছে সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এবং যেটা আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, যে আজকে অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার মানুষ, নানা রাজনৈতিক দল সবাই সবাইকে সংহত হওয়ার আহ্বান জানিয়েছেন, এবং বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। জামাত আমিরও নিয়ে কথা বলেছেন, মাওলানা মামুনুল হক একটা বিবৃতি দিয়েছেন, এবং আমাদের দেশের খুবই আলোচিত একজন ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি, তিনিও এটা বলেছেন যে এই মবক্রেসি আরও অস্থিরতা বাড়াবে। তিনিও সবার প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আমাদেরও সবার প্রতি এই পরিস্থিতিতে আসলে শান্ত থাকার আহ্বান জানাতে হবে। 3 নম্বর যেটা আলোচনা আজকের বিষয়ে, সেটা হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য। এটা আমরা দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, টেলিফোনে তিনি গত ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে নানা রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের অনেক নেতারাও কথাবার্তা বলছেন, যেটা খুবই দুঃখজনক যে তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এই যে 2000 মানুষ হত্যা করা হলো প্রায়, এবং আমরা দেখছি যে 15-20 হাজার মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন, আরও বেশি 30,000-এর মতো, এবং এদের অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকের চোখ চলে গেছে। কিন্তু আওয়ামী লীগের কোনো একজন নেতার মধ্যে এ পর্যন্ত আমরা ন্যূনতম কোনো অনুশোচনাও আসলে দেখি নাই। তো যেটা দেখা যায় যে বরং তারা নিজেদের মতো করে ন্যারেটিভ তৈরি করতে চায়, ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করতে চায়, এবং আওয়ামী লীগ সভানেত্রী ভারতে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং দুঃখজনকভাবে তিনি এখনো নিজের কোনো দোষী খুঁজে পান না। উনি যেটা বলেন যে আমার কি দোষ। তো এটা আসলে খুবই বাংলাদেশের রাজনীতির জন্য এবং আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য খুবই বিব্রতকর একটা সময়। কারণ খুবই দুঃখজনক একটা পরিস্থিতি। কারণ একটা যদি রিকনসিলেশনেরও প্রয়োজন হয়, তাহলে তো কাউকে তো অনুতপ্ত হবে, তার ভুল স্বীকার করতে হবে, যে ফৌজদারি অপরাধ করেছে তার বিচার হবে। কিন্তু ন্যূনতম যে কর্মী, যে নেতা, সবাই তো আর খুনে জড়িত নয়। তারাও যদি দুঃখ প্রকাশ না করে এবং এই ঘটনা থেকে যদি বের হয়ে না আসে, তবে বাংলাদেশ তো আবার নতুনভাবে নির্মাণ করা এটা খুবই কঠিন কাজ। আমাদের যেটা চূড়ান্ত আলোচনা, যে সমাধানটা আসলে কোন পথে। রাষ্ট্রবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে রাষ্ট্র কেন ব্যর্থ হয়। এটার একটা অনেক মত আছে, তবে যেটা প্রধান কথা রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন যে প্রতিষ্ঠানগুলি যখন ভেঙে পড়ে তখন রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা যেটা বাংলাদেশে দেখতে পেলাম, যে বাংলাদেশের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে গেছে। আমাদের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আমাদের বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলি গত 15 বছরের স্বৈরশাসনের আমলে একদম ধ্বংস হয়ে গেছে, এটা বলা যায় নিশ্চিত করেই। আমাদের পুলিশ বাহিনী একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। আমাদের বাংলাদেশ ব্যাংক যেন টাকা পাচার হয় সে ব্যাপারে সহযোগীর ভূমিকা নিয়েছিল। এই যে পুরো পরিস্থিতি, এটা আসলে মানে পুরো ভেঙে পড়া একটা রাষ্ট্র। এখন সেখান থেকে বের হওয়ার উপায় কি? সেখান থেকে বের হওয়ার প্রধান যেটা বলা হয় যে জাতীয় ঐক্যমত, সংস্কার। কিন্তু মানুষের মননে যদি সংস্কার না হয়, সেটা তো আসলে খুব কঠিন কাজ, এবং সেটা আসলে 1-2 দিনে হবেও না। কিন্তু পরিস্থিতিটা খুবই জটিল। কারো মধ্যে দুঃখবোধ নাই, অপমানবোধ নাই, অনুশোচনা বোধ নাই। মানুষ যেন মেনে নিয়েছে যে কোনো কিছু যে পরিবর্তন হবে খুব সহসাই, সে সম্ভাবনা কম। তবে পরিবর্তনের জন্য মানুষের কাজ করে যেতে হবে, এবং বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন সবার আগে যেটা প্রয়োজন, প্রতিষ্ঠানগুলি আবার গড়ে তোলা। এই ধ্বংসস্তূপের মধ্যে প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে ভাঙচুর করে সংকটের সমাধান হবে না। যেটা আমি আগেই বলেছি যে মানুষের মধ্যে একটা সংক্ষুব্ধতা আছে, কারণ যার স্বজন মারা গেছে, যার বাবা মারা গেছে, যার ছেলে মারা গেছে, তার দুঃখ আমরা তো বুঝবো না, এবং তার এই দুঃখ কোনোদিন শেষও হবে না। যার সন্তান মারা গেছে, সে তো আমার মনে হয় না মৃত্যুর আগেও কোনোদিন একটা বাচ্চার শোক মানুষ ভুলতে পারে। সেটা তো কোনোদিন সম্ভব হবে না। কিন্তু ন্যূনতম বিচারটাও যদি না পায়, তাহলে তাদের তো ক্ষোভ জাগবেই। এটা সর্বোচ্চ চেষ্টা শুরু করা উচিত রাষ্ট্রের, যে জুলাই আগস্টের হত্যার যেন বিচার শুরু হয়, এবং দ্রুত ন্যায় বিচার এবং প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা। এর মাধ্যমেই বাংলাদেশের
আজকের এই সংকটময় পরিস্থিতির উত্তরণ সম্ভব হতে পারে। আমি আজকের আলোচনা শেষ করছি সূরা মায়েদার ৩২ নম্বর আয়াত দিয়ে। এটা একটা ঘটনা আছে যে টাইম ম্যাগাজিনের কভার পেজে একসময় এই আয়াতটার ইংরেজি অনুবাদ ব্যবহার হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ করার কারণ ব্যতীত যদি কেউ কাউকে হত্যা করে সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলো, আর কেউ যখন একজন মানুষের প্রাণ রক্ষা করে তখন সে যেন দুনিয়ার সকল মানুষের প্রাণ রক্ষা করলো।